भागो मत डरो मत क्योंकि डर के आगे जीत है জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা দাবার চাল এক গজ দিয়ে মন্ত্রীকে আটকে রেখে আপনার মন্ত্রী দিয়ে সব তছনছ করে দেবেন তা তো হয় না হারতে হারতে যারা শেখে তারা বহুদূর এগিয়ে যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত রাহুল গান্ধী যতবার হারছে ততবার উঠে দাঁড়াচ্ছে 2024 লোকসভা ভোটে বিজেপি যদি গজ চেলে মাত করে তাহলে কংগ্রেস ঘোড়ার আড়াই প্যাঁচ দিয়ে সব আটকে ফেলেছে রায়বরেলি থেকে রাহুল গান্ধী ভোটে লড়ছেন আমেঠি ছেড়ে দিয়ে তাতে যদি কারোর মনে হয় ভয় পেয়েছে তাহলে সে রাজনীতিই বোঝে না ভাগোমাত ডারোমাত আচ্ছা তাহলে যে ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছেন সারা ভারতে 370 পার 370 পার আসলে কাশ্মীরের অনুচ্ছেদ 370 হাঁটানোর কথা সব সময় বলছেন তাহলে সেই কাশ্মীর থেকে 3টি আসনেই কেন এবছরে প্রার্থী পর্যন্ত দেওয়ার সাহস দেখালো না ভারতীয় জনতা পার্টি তাহলে জনগণ সাথে যাকেই বলুন না কেন সুবিধাবাদ চিন্তাবাদ যেখানে যা খায় আর কি সেখানে তাই গেলাতে হয় রাজনীতিতে 2024 লোকসভা ভোটের ঘোষণা হওয়ার আগে হাওয়া গরম করা হলো দেশে এতটা উন্নতি হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যেখান থেকে দাঁড়াবেন সেখানেই জিতবেন কথা সত্য আংশিক হলেও সত্য তাই বলা হলো পদ্ম এইবার দক্ষিণে ফোটানো হবে সুতরাং তামিলনাড়ু থেকে ভোটে লড়বেন নরেন্দ্র মোদী যেই বলা সেই কাজ সবাই দেখলো আর কি তামিলনাড়ুর ভোট শেষ এখন কি আর মনে পড়ছে কিছু আর সংবাদ মাধ্যম বিজেপি যাই করুক না কেন বাহবা দিচ্ছে ওহ লাভলি ইট ইজ মাস্টার স্ট্রোক মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি থাকলে সব কিছু হবে আর ওইদিকে রাহুল গান্ধী যাই করছে তাতেই সেটা হলো বিগ ব্লান্ডার মস্ত বড় ভুল রাহুল গান্ধীর মতো লোক রাজনীতির কিচ্ছু বোঝে না পাপ্পু তো পাপ্পুই থেকে গেল ওই পাপ্পু পাপ্পু করছেন ভালোবেসে ওড়িশার জনগণ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে পাপ্পু বলে বিহারে এক নেতার আসল নাম ওই পাপ্পু যাদব সময় একদিন আসবে পাপ্পুই হবে বড় রাজনীতিবিদ আসলে সব সময়ের খেলা সময় ভালো হলে সব ভালো আর খারাপ হলে তার মতো খারাপ আর কিছু নেই রাহুল গান্ধী রায়বরেলি থেকে লড়ার কথা একা ভাবেননি এটা দলের সিদ্ধান্ত যখন প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়বে না বলে তখন থেকে রায়বরেলি থেকে ভোটের ময়দানে নামার জন্য তৈরি হয়ে যায় রাহুল গান্ধী আর ইহার ফলে কথাই বলে না এক ঢিলে দুই পাখি মারার প্রবাদ এখানে বহু পাখি মেরে দিয়েছে কংগ্রেস প্রথমেই কংগ্রেসের বর্তমান টপ লিডার রাহুল গান্ধী কোনো বিজেপির এক গজের সামনে দাঁড়িয়ে থাকবে আর সারা দেশ এই একটি আসনের দিকে তাকিয়ে থাকবে আর ওইদিকে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা সারা দেশে প্রচারে ঝড় তুলে দেবে সেটা এইবার হবে না স্মৃতি ইরানি বিজেপির সিটিং সাংসদ উনি পড়েছেন এইবার আরও মহাবিপদে কারণ কি জানেন আসলে আমেঠি থেকে রাহুল গান্ধী ভোটে লড়তেন তাই তো স্মৃতি ইরানি সবসময় মিডিয়ার প্রচারে থাকতেন তবে রাহুলবিহীন স্মৃতি কিছুই নয় বরঞ্চ রাহুলের জায়গায় বিপদে পড়েছেন স্মৃতি ইরানি কিভাবে জানেন পালা পড়েছে এইবার কংগ্রেসের এক সাধারণ কর্মকর্তার বিরুদ্ধে যা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোটের হাওয়া যদি কিশোরীলাল ঘোরাতে পারে তাহলে 4 দফা ভোটের পরেই সারা দেশে মেসেজ চলে যাবে মোদি যা রাহি হ্যাঁ মেসেজ কারণটা ঠিক 2014 সালে বা 2019 সালে রাহুল আর স্মৃতি ইরানির লড়াইটা রিভার্স বা উল্টো করে একটু বুঝে নিন পরিস্থিতি কী ছিল একজন কংগ্রেসের টপ লিডার আর একজন বিজেপির সাধারণ কর্মচারী ঠিক আজকের উল্টোটা স্মৃতি ইরানি সিটিং এমপি চাপ বিশাল নাম ঘোষণা হওয়ার পর থেকেই আক্রমণ সাধিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী এবং ওনার পরিবারের উপর এখন কি হবে আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে আর কিশোরীলাল শর্মার উপর তো ব্যক্তিগত আক্রমণের কোনো জায়গাই নেই কারণ তিনি তো কংগ্রেসের একজন সাধারণ কর্মকর্তা যতই রাজীব গান্ধীর সময় থেকে গান্ধী পরিবারের বিশ্বস্ত একজন সহযোগী হোক না কেন ভোটের ময়দানে চ্যালেঞ্জ নিতে এবছরেই প্রথম নেমে পড়েছেন এখন স্মৃতি ইরানি শুধু রাহুল গান্ধী আর গান্ধী পরিবার বলে ভোটের হাওয়া ঘোরাতে পারবে না কাজের কথা বলতে হবে গ্রাম থেকে শহর যেখানেই যাক না কেন ভাষণে উন্নতি স্বাস্থ্য শিক্ষা বেকারত্ব নিয়ে সমাজের দারিদ্রতা মিডল ক্লাস দ্রব্যমূল্য বৃদ্ধি এই সব নিয়ে আলোচনা করতে হবে এখন শুধু গান্ধী গান্ধী করলে হবে না যা ওনার ডিকশনারিতে খুবই কম পাওয়া যায় উল্টে কিশোরীলাল শর্মা এত বছর ধরে আমেঠির একেবারে সমস্ত জায়গায় কোনায় কোনায় চলে গিয়েছেন যার ফলে বহু অ্যাডভান্টেজ পাবেন কিশোরীলাল শর্মা মিডিয়া আর ভারতীয় জনতা পার্টি এতদিন যে পরিকল্পনায় চলেছিল কংগ্রেসের পদক্ষেপ ঠিক তাই হচ্ছিল তবে এইবার তাদের পরিকল্পনাকে পুরো ধ্বংস করে দিয়ে রায়বরেলি থেকে ভোটের ময়দানে লড়ছে
এ যেন স্বতঃস্ফূর্তভাবে ভেবেচিন্তে একটা পরিকল্পনা নেওয়া, যা কেউ বুঝতেই পারেনি। হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এটা নয়, কারণ নমিনির সময়ে রায়বেরেলিতে দেখা গিয়েছে বড় বড় পোস্টার তৈরি রাহুল গান্ধীর নামে, তাহলে পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান। আবার নমিনি জমা দেবে কিশোরীলাল শর্মা, সবাই ভেবেছেন কংগ্রেসের সাধারণ কর্মকর্তা এসেছে, রাহুল গান্ধী আসবে তাই এসেছে। এ যেন একটা সবাইকে চমকে দেওয়ার মতো মাস্টার স্ট্রোক। এদিকে কিশোরীলাল শর্মাকে নিয়ে মিডিয়া যতটা বলবে ঠিক ততটাই দাবিদার দীনেশ প্রতাপ সিং। কি দাদা, নামটা প্রথমবার শুনলেন? ইনি হলেন রায়বেরেলির বিজেপি প্রার্থী, যিনি 2018 পর্যন্ত কংগ্রেসের হয়ে কাজ করেছেন আর 2019 সালে সোনিয়ার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। আর তখন এই এখনকার গান্ধী অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ওনাদেরকে নকলি গান্ধী বলা শুরু করেন। তাহলে বুঝতেই পারছেন আমেঠির কংগ্রেস প্রার্থীকে যেভাবে দেখবেন ঠিক সেইভাবেই রায়বেরেলির বিজেপি প্রার্থীকেও দেখতে হবে মিডিয়াকে। এইবার চলুন রাজনৈতিক দিক থেকে কতটা প্রভাব ফেলবে ভৌগোলিকভাবে তার একটু বিবরণ দিই। উত্তরপ্রদেশের লখনৌ আসন পর্যন্ত রায়বেরেলির বিস্তার, অর্থাৎ উত্তরপ্রদেশের বর্তমানে যে রাজধানী শহর লখনৌ সেই পর্যন্ত প্রচার হবে। তাহলে রাজধানীর আশেপাশে যে কটি আসন আছে সবগুলিতে ইহার প্রভাব পড়বে। রাজধানী লখনৌ থেকে রাজপুত নেতা ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লড়ছেন, তাই এই আসনটি কী হবে তা বলা শক্ত। তবে ফতেপুর, উন্নাদ, কৌশম্বী এইসব আসনগুলোতে সম্পূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে রায়বেরেলি থেকে প্রার্থী হওয়ার জন্য রাহুল গান্ধী। গতবার আমেঠি থেকে 55,000 ভোটে হেরেছিলেন রাহুল গান্ধী। এইবার কিন্তু সেই মোদি ম্যাজিক ফিকে, সাথে বালাকোটার মতো স্ট্রাইকও নেই, তাই যে কোনো মুহূর্তে কিশোরীলাল শর্মা স্মৃতি ইরানিকে হারিয়ে দিতে পারে। ভোট প্রচার সেই আদিকাল থেকে চলে এসেছে, যে যত ভালো বক্তা সে তত আকৃষ্ট করতে পারে, তাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব তুলনা নেই। তবে রাহুল গান্ধী এখন আর সেই রাহুল গান্ধী নেই। গত কয়েক বছরের রাজনীতির ভাষায় রাজনীতি শিখেই ভাষণ দিচ্ছে, যার ফলে স্মৃতি ইরানি তো আড়াই প্যাচে পড়েছেন। সাথে যারা দেশের কোনায় কোনায় ভাষণ দিতে পারবে, প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে উনি যেভাবে প্রতিটা সবাই বক্তৃতা রাখছেন, তাতে করে রাজনীতির মোড় 50-50 করে ফেলেছেন। কাশ্মীর টু কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, যেখানে যাচ্ছেন সেখানেই অভিনব কায়দায় তুলে ধরছেন জনগণের দুঃখ দুর্দশা, সমাজের তথা দেশের হাল। আর তাতে উনি যেমন সফল, ঠিক ওনার আরও উপরে রাহুল গান্ধী। তাই এক আসনে আটকে না থেকে সারা দেশে দাপিয়ে বেড়াবেন নিশ্চিন্তে এখন ইন্ডিয়া জোটের স্টার প্রচারক হয়ে রাহুল গান্ধী। কংগ্রেসের ন্যায়পত্র, মোদিজির গ্যারান্টি। ভোটের প্রচারে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের পরিকল্পনা বর্ণিত হয়েছে এই ন্যায়পত্র এবং মোদিজির গ্যারান্টিতে এনডিএ জোটের, আর ন্যায়পত্রতে কংগ্রেসের। আর তাতে তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক জায়গায় ভাষণে এক এক রকম বলছে কংগ্রেসের ন্যায়পত্র নিয়ে। কোথাও ওনার মনে হচ্ছে মুসলিম লীগের প্রচার, কোথাও মঙ্গলসূত্রের, আবার কোথাও উনি মনে করছেন এটা মহিষের ন্যায়পত্র। আসলে বোঝা যাচ্ছে না কি হচ্ছে। বিজেপি নিজের গ্যারান্টি প্রচার করবে কিনা, প্রচার করছে স্বমহিমায় ভারতীয় জাতীয় কংগ্রেসের ন্যায়পত্র। আসলে কি আছে এই ন্যায়পত্রে? যেখানে বলেছে 30 লক্ষ বেকারের চাকরি দেবে, বার্ধক্য ভাতার জন্য 60 ঊর্ধ্ব ব্যক্তিকে 1,000 টাকা দেবে, গরিবদের কাজের সুনিশ্চয়তা দেবে। ওই যে আর কি এতদিন 100 দিনের কাজ হিসাবে চলছিল, এখন বাংলায় বন্ধ করে রেখেছে। সাথে মহিলাদের বেশ কিছু সুবিধা পড়ে দেখলাম, তাতে সাধারণ জনগণের বেশ উপকারে আসবে। শিক্ষা, স্বাস্থ্য, দ্রব্যমূল্য, বেকারত্ব সব বিষয় তুলে ধরেছে। আর কংগ্রেসের বেশি প্রচার করা লাগছে না, তা প্রচার করে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা। বিভিন্ন সভাতে তা প্রচার করছেন বিভিন্নভাবে, আর তাতে উপকার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে ইন্ডিয়া জোটের। তাই এ ব্যাপারে আশা করা যায় যে যদি কংগ্রেস ধন্যবাদ দেয় নরেন্দ্র মোদীকে, সেটা সব থেকে ভালো হয়, কারণ নরেন্দ্র মোদী প্রধান প্রচারক হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের ন্যায়পত্রের। আর একটু ভাবুন, 2021 বিধানসভায় মমতা ব্যানার্জি, সকলেই বলতে শুরু করেছিল যে মমতা ব্যানার্জি এবার হারতে চলেছে, পশ্চিমবঙ্গ থেকে যেতে চলেছে। ঠিক সেই সময় নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে কিভাবে এক আসনে আটকে রাখে। সারা বাংলা দাপিয়ে বেড়ালো, মুখ্যমন্ত্রী ভোট প্রচার করলো, আর বিরোধী দলনেতা শুধু নন্দীগ্রামে পড়ে থাকলো, তার বাইরে বেরোই হতে পারলেন না। 2011 সালে মমতা ব্যানার্জি ভোটেই লড়েননি, তারপরেও দুইবারই সরকার গড়ল মমতা ব্যানার্জি। তাহলে বুঝতেই পারছেন কোনো কোনো সময়ে চ্যালেঞ্জিং মুখ
মোকাবেলার যেখানে দেশের স্বার্থ দশের স্বার্থ, সেখানে অনেকটা এই রকম সিদ্ধান্ত সব থেকে ভালো সিদ্ধান্ত এবং মাস্টার স্ট্রোক হিসাবেই ধরা হয়। আর ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি আছেন, তাই রাজনীতি কখন কোথায় কিভাবে হবে বর্তমান ইন্ডিয়া জোটের চাইতে ভালো কেউ জানে না। কারণ এখানে সমস্ত পুরনো এবং ভালো ভালো যারা বিরোধী দলনেতা নেত্রী আছে এনডিএ জোটের বাইরে, সেই সব নেতাদের সমাগম ইন্ডিয়া জোটে। তাহলে মাস্টার স্ট্রোক প্রতিটা পদক্ষেপে হচ্ছে, এটা ভেবেই এগোনো ভালো। তাহলে এইবার আপনি ভাবুন, এত কিছুর পরেও কি আপনার মনে হচ্ছে না রাহুল গান্ধীর আমেঠি থেকে না দাঁড়ানো আর রায়বেরেলি থেকে দাঁড়ানো কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের একটা মাস্টার স্ট্রোক? কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোটের এই মাস্টার স্ট্রোক আপনার পছন্দ হলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা অন্য যুক্তি দিচ্ছে আপনাকে তাদের জন্য শেয়ার করুন ভিডিওটি। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।